আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন গতকালকে বাদ জুমা ১১টার কাছাকাছি সময় আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের জুলাই সন্তান ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে। সন্ত্রাসীরা তাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে একেবারে খুবই কাছ থেকে তার মাথায় হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলি করার সঙ্গে সঙ্গেই তার পাশে তিনি রিকশা যাচ্ছিলেন, তার পাশের সিটে বসে থাকা তার সহকারী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ডাক্তাররা দ্রুত তাকে অপারেশন করেন এবং এখন পর্যন্ত তিনি বেঁচে আছেন। তবে আদৌ উনি বাঁচবেন কি না বা উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে কি না, এটা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে। তবে সমগ্র দেশবাসী আজ হাদির জন্য দোয়া করছে। হাদি এখন হয়ে উঠেছে জাতীয় সন্তান, দেশের সন্তান, জাতীয়তাবাদী চেতনার সন্তান, ভারত বিরোধী সন্তান। ওসমান হাদি কে, কোথা থেকে এসেছে, কোথা জন্মগ্রহণ করেছে, কার সন্তান, এটা আমাদের জানার বিষয় না, এটা আমরা জানার প্রয়োজনও বোধ করি না। কারণ ওসমান হাদি এই জুলাই আন্দোলনের পরে প্রমাণ করেছে যে সে দেশের সন্তান, আমাদের সন্তান, পুরা জাতির সন্তান। সে জুলাই পরবর্তী দীর্ঘ সময়ে, জুলাই পরবর্তী বর্তমান 16-17 মাস ধরে বাংলাদেশের স্বৈরাচার, বাংলাদেশের ভারত বিরোধী এবং যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, জোরালো বক্তব্য রেখেছেন, আন্দোলন গড়ে তুলেছেন। আর এসব কিছুই তার এই বিপদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, একটি স্বাধীন দেশে আমি যদি আমার স্বাধীন মতামত প্রকাশ করতে নাই পারি, স্বাধীন মতামত প্রকাশের জন্য আমাকে যদি জীবন দিতে হয়, তাহলে আমি কিসের স্বাধীন দেশে বাস করি? কোথাকার স্বাধীন দেশে বাস করি? স্বাধীনতার মানে কি একটি ভূখণ্ড বাস? এমনটা কিন্তু না। স্বাধীনতার মানে হচ্ছে স্বাধীনতা, এটার কোনো ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই। কিন্তু বিভিন্ন সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের অভ্যন্তরীণ পার্শ্ববর্তী দেশের এজেন্টরা এবং আমাদের নানাবিধ দেশবিরোধী গোষ্ঠী আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য, আমাদের সূর্য সন্তানদেরকে, যারা আমাদের দেশের জন্য, জাতির জন্য কাজ করে, তাদেরকে ধ্বংস করার জন্য নানাবিধ চেষ্টা করে আসছে। তবে গত 54 বছরে যেহেতু সফল হয়নি, ইনশাআল্লাহ আগামী দিনে, আগামী ভবিষ্যতেও সেটা সফল হবে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং একজন বাংলাদেশি হিসেবে, বাংলাদেশি চেতনায় বিশ্বাসী হিসেবে আমি এটা বিশ্বাস করি। আসবে, বিপদ আসবে, কিন্তু আমরা সেই বিপদকে প্রতিহত করব, সমুচিত জবাব দেব। প্রিয় দর্শক, হাদি ঢাকা 8 আসন থেকে নির্বাচন করবে। সেখানে সে নির্বাচনী প্রচারণাও করছে, যথেষ্ট জনসমর্থনও সেখানে তার রয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। কেউ টাকা দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ সঙ্গ দিয়ে তাকে নানাভাবে সাহায্য করেছে। এবং আমার বিশ্বাস হয়তো তিনি, আল্লাহ যদি ওনাকে সুস্থ করে, উনি যদি স্বাভাবিক জীবনে ফিরে আসে, তাহলে হয়তো আগামী দিনে তিনি ঢাকা 8 আসন থেকে সংসদ সদস্য হয়ে আমাদের মহান জাতীয় সংসদে সদস্য হতে পারেন। এর পাশাপাশি ঢাকা 8 আসনে আমাদের আরেকজন প্রার্থী আছে, আপনারা জানবেন অবশ্যই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে এই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন এবং উনি সংসদ সদস্য হয়েছেন। কালকে যখন হাদি গুলিবিদ্ধ হলো, মানুষের যে সন্দেহ, কারণ কোনো কিছু যখন আপনি কাউকে ধরতে না পারেন বা যদি শনাক্ত করতে না পারেন, আপনি তখন সন্দেহ করবেন। এই সন্দেহের প্রথম তীর কিন্তু মির্জা আব্বাসের দিকে গিয়েছে, যার কারণে মির্জা আব্বাস যখন
ওনার সহপাঠীদেরকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাদিকে দেখতে যান। হাদির সমর্থকরা, তার শুভাকাঙ্ক্ষীরা তাকে সেখানে যেতে দেননি, প্রতিহত করেছেন এবং ওনাকে ওখান থেকে চলে আসতে বাধ্য করেছেন। আমি বলছি না দর্শক যে এটার জন্য মির্জা আব্বাস সাহেব দায়ী, কিন্তু সন্দেহ, কিন্তু এই সন্দেহের অন্তরালে আরও কিছুও থাকতে পারে। যেমন মনে করেন যে আমরা একটা কথা বলি না, যে অন্যের ঘাড়ে পিস্তল রেখে, অন্যের ঘাড়ে বন্দুক রেখে গুলি চালানো, এমনটাও হতে পারে। সেটা কেমনে? যেমন ধরেন মির্জা আব্বাসকে সামনে রেখে আমাদের যে চিরশত্রু, আমাদের যে কখনোই দেশ হিসাবে, আমরা বাংলাদেশ হিসাবে যারা আমাদের কল্যাণ চায়নি, সে আমাদের বন্ধু রাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা বাংলাদেশে গত 15 বছর ধরে সোচ্চার ছিল এবং তারা বিশ্বাস করত এটা বাংলাদেশ নয়, এটা ভারতেরই একটি অঙ্গরাজ্য, এবং তারা দীর্ঘদিন এভাবেই তারা কাজ করেছে। গুম, খুন, হত্যা, দেশ পরিচালনার যত পরিকল্পনা, বিরোধী দল, বিরোধী মত, বিরোধী শক্তিকে দমন করার যত পরিকল্পনা, তাদের থেকে হয়ে এসেই বাংলাদেশের যে সাংগঠনিক, বাংলাদেশের যে অবকাঠামো আছে, বাংলাদেশের যে পুলিশ প্রশাসন, র্যাব, ডিজিএফআই, এদেরকে দিয়ে সেটা তারা বাস্তবায়ন করেছে, আয়নাগর করেছে। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মতো একটি সংবেদনশীল জায়গায় তারা তাদের ঘাঁটি করেছে, শুনতে পাই। তারা আমাদের যে চিকেন নেক আছে ফেনীতে, সেই চিকেন নেকে তারা 900 একর জমি একর নিয়েছে এবং সেখানে তারা যে স্থাপনা গড়ে তুলছে, সেখানকার কোনো জিনিসপত্র, কোনো কাজে বা কোনো কিছুতে বাংলাদেশের কোনো কিছুই সম্পৃক্ত ছিল না। এমনকি সেখানকার যে শ্রমিক, তারাও বাংলাদেশের ছিল না। অর্থাৎ সেখানে বাংলাদেশিদের জন্য ছিল অনুপ্রবেশ, বাংলাদেশের প্রবেশ ছিল নিষিদ্ধ। অর্থাৎ একটি মিনি ভারত বা ভারতের একটি নিরাপত্তা বলয় তারা সেখানে গড়ে তুলতে চেয়েছিল এবং তারা পাশেই তারা সেখানে তাদের নিজস্ব সমুদ্র বন্দর তৈরি করেছে তাদের মালামাল আনা করার জন্য। আপনারা জানেন ফেনীর যে আমাদের যে চিকেন নেক, মিরেশ্বরাইয়ের এই ঠিক পাশ দিয়ে, তার ওই পাশে হচ্ছে ভারতের অংশ। তারা তাদের সুবিধা নেওয়ার জন্য, তাদের মানে বাংলাদেশকে ভবিষ্যতে তাদের কবজা নেওয়ার জন্য এটা ছিল একটি সুদূর পরিসরে পরিকল্পনা। মহান আল্লাহ যে আমাদের দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে, তার অশেষ রহমতে, তার অশেষ কৃপায় আমরা এই যাত্রা রক্ষা পেয়েছি। বিনিময় দিতে হয়েছে আমাদের কিছু তাজা পান, কিছু অঙ্গ, কিছু রক্ত। ইনশাল্লাহ আমরা এটা ভয় পাই না। অদূর ভবিষ্যৎ যদি এমন পরিস্থিতিতে আরও জীবনের প্রয়োজন হয়, আরও রক্তের প্রয়োজন হয়, এই জাতি তার জন্য প্রস্তুত থাকবে। কারণ আমাদের লড়ার সংগ্রামের ইতিহাস বহু পুরানো। সেই ব্রিটিশ আমল থেকেই আমরা এই বাংলাদেশি জাতি তাদের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য লড়ে আসছে এবং লড়তে থাকবে। তৃতীয়ত হচ্ছে আমাদের যে বিতাড়িত শক্তি, আমাদের যে অপসারিত শক্তি, মাফিয়া হাসিনা এবং তার দল আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা এখনও বাংলাদেশে বিভিন্নভাবে বিভিন্ন স্থানে তাদের পেইড সন্ত্রাসীরা এখনও লুকিয়ে আছে। আপনি একটি কথা চিন্তা করেন যে বৃহস্পতিবারের সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হলো, আর হাদি গুলিবিদ্ধ হলো ঠিক 24 ঘন্টা পেরোনোর আগেই। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? নির্বাচনকে অস্থিতিশীল করতে, এই নির্বাচনের উপর ভিত্তি করে দেশকে একটি অস্থিতিশীল, অকার্যকর, দেউলিয়া রাষ্ট্র ঘোষণা করার জন্য এটা আমাদের সেই পলায়িত সেই স্বৈরাচারী শক্তি, সেই জাইনবাদী শক্তি, সেই মাফিয়া শক্তি তাদের কাজ, তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করছে। তবে ইনশাল্লাহ আমরা সেটাও প্রতিহত করব। কিন্তু এখন হাদির অবস্থা মোটেই ভালো না। গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওনার অপারেশন সম্পন্ন করে ওনার উন্নত চিকিৎসার জন্য ওনাকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
এখনও তিনি সেখানে আছেন, ওনার জ্ঞান ফিরে আসেনি। গতকালকে ডাক্তাররা ওনার চিকিৎসাধীন অপারেশনে যারা সংযুক্ত ছিলেন ওনারা প্রেস ব্রিফিং করেছেন, সেখানে ওনারা স্পষ্ট করেছেন যে হাদিকে যখন আনা হয়েছিল আমরা ভেবেছিলাম যে হাদি মৃত, কিন্তু আল্লাহর রহমতে কিছুক্ষণ পরেই হাদি নিজে নিজে শ্বাস নিঃশ্বাস শুরু করেছে, তার পালস কাজ করা শুরু করছে। আমরা ভরসা পেয়েছি, আমরা আমাদের কাজ করেছি, অপারেশন করেছি, কিন্তু তার গুলি এক পাশের কানের উপর দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। এতে তার ব্রেন ড্যামেজ হয়েছে, ব্রেনে পানি জমেছে, রক্তক্ষরণ হয়েছে। বুলেটের কিছু অংশ ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, যেগুলি ব্রেনের মতো এরকম সংবেদনশীল গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, যে সেখান থেকে বের করা বা অস্ত্রোপচার করা সম্ভব নয়। আল্লাহ যদি হাদিকে বাঁচিয়ে রাখে তাহলে এগুলো নিয়ে হাদিকে বাকি জীবন বেঁচে থাকতে হবে। তো তারা বলেছেন যে হাদির বাঁচার সংখ্যা, বাঁচার যে সুযোগ সেটা খুবই কম। বাকি আপনারা দেশবাসীরা হাদির জন্য দোয়া করবেন। আজকে এখন পর্যন্ত হাদির নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আমি দেশবাসীর পক্ষ থেকে বর্তমান সরকারকে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আবেদন জানাবো যে অতি দ্রুত হাদিকে উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে বিদেশে পাঠানো হোক। হাদি ভবিষ্যতে রাজনীতি করুক বা না করুক, হাদির বাঁচাটা জরুরি। যদি হাদির মৃত্যু হয় তাহলে একজন জুলাই যোদ্ধার অকাল মৃত্যু আমরা ধরে নেব, যে একটি স্বাধীন বাংলাদেশে বিনা কারণে সে হত্যা হয়েছে। আমরা চাইব যত দ্রুত সম্ভব এই সরকার তাকে বিদেশে পাঠাবে এবং তার উন্নত চিকিৎসা ব্যবস্থা করবেন। এবং দেশবাসীর পক্ষ থেকে আমরা সবাই হাদির জন্য সেই মহান রব্বুল আলমিনের কাছে, যিনি জীবন এবং মৃত্যুর মালিক, পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টিকর্তা এবং মালিক, আমরা তার কাছে দোয়া করি আল্লাহ যেন হাদির জীবন দেন, ওনাকে পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।